হ্যালো এইচএসিয়া, তুমি যদি খুব ফাঁকিবাজ হয়ে থাকো, নিয়ম পড়তে মন চায় না, কিছুই করতে মন চায় না, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে নিয়মটা হচ্ছে উদাহরণের মাধ্যমে এক্সপ্লেইন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট দেখবা এবং সেটাকে কমপ্লিট করবা। ঠিক আছে, আর এভাবে যদি তুমি কমপ্লিট সেন্টেন্স প্র্যাকটিস করো তাহলে তুমি মোটামুটি 10-12টা বোর্ড প্র্যাকটিস করলেই তোমার ভিতরে সব কি রপ্ত হয়ে যাবে। দেখো কি বলছা যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, এইটা সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বা। তুমি কিন্তু অনেক সময় আমাদের স্টুডেন্টগুলো কি করে জানো, একটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য কমপ্লিট করে দিয়ে আসে, মনে করে মাম্মা হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই। তোমাকে কিন্তু আনসারটা হতে হবে হয় ওয়ার্ডসে, নাইলে কি হতে হবে, মানে সরি, হয় ফ্রেজে হতে হবে, নাইলে ক্লজে হতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর একটা বাক্য দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই বাক্যে আমার কি লাগবে, ফ্রেজ লাগবে নাকি ক্লজ লাগবে। আজকে আমি 10টা সেন্টেন্স 10টা নিয়মের মাধ্যমে তোমাদের খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো। দেখো কি বলছে যে এভরিওয়ান অ্যাপ্রিশিয়েটস মিতু ফর হার ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তার জন্য তাকে প্রশংসা করে। শি ইজ সো ইন্টেলিজেন্ট। দেখো এইখানে কিন্তু অলরেডি ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, কি দিয়েছে, সো, আর এইখানে দিয়েছে কি বলতো, দ্যাট। তার মানে নিয়মটা কি বলতো, নিয়মটা হচ্ছে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। এটা নিয়ম তোমরা খুব জানো, পড়ে এসেছো। আমি দেখো সোর আগের অংশটা কথা বলবো না, আমি দ্যাটের পরের অংশটা কথা বলবো। দেখো দ্যাটের পরে তুমি কি কি ব্যবহার করবা এটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। দ্যাটের পরে তোমাকে প্রথমত নিয়ে আসতে হবে কি বলতো, একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। দ্যাটের পরে প্রথমে কি আনবা, একটা সাবজেক্ট নিয়ে আসবা। সাবজেক্টের পরে কি নিয়ে আসবা, তুমি নিয়ে আসবা হচ্ছে কি ক্যান অথবা মে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ব্যবহার করবা, বিএফ অফ ভার্ব, বিএফ অফ ভার্ব প্লাস আদার ওয়ার্ডস ব্যবহার করবা। এখন কথা হলো যে তুমি ক্যান কখন ব্যবহার করবা, মে কখন ব্যবহার করবা, মানে ক্যান বা মে কখন ব্যবহার করবা, যখন দেখবে দ্যাটের আগের বাক্যটা প্রেজেন্টে আছে। যদি আগের বাক্যটা পাস্টে থাকে তাহলে কিন্তু আবার ক্যান ব্যবহার করতে পারবে না, মে ব্যবহার করতে পারবে না। কি ব্যবহার করবা, দেখো তখন কিন্তু এই দুইটার পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে কি খুদ ব্যবহার করতে হবে, অথবা কি ব্যবহার করতে হবে, মেয়ের পরিবর্তে মাইট ব্যবহার করতে হবে। এই জিনিসটা একটু সুন্দর করে মাথায় ঢুকায় রাখবা। এবার আসো আমরা একটু এটাকে করার চেষ্টা করি। কি বলছে দেখো, শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে এতটাই বুদ্ধিমতী যে, দেখো সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কে, সাবজেক্ট তো শি, তাহলে লিখতে পারি কিনা আমরা, দেখো এতটাই বুদ্ধিমতী যে শি ক্যান, শি ক্যান আমরা কিন্তু একটা ব্যবহার করলাম। এরপরে কি আনবো, একটা ভার্ব নিয়ে আসবো। এটা কিন্তু তোমার একটু ক্রিয়েটিভ থাকতে হবে আর কি, তুমি কি আইডিয়াটা দিবে এটা তোমার ভিতরে একটু থিঙ্কিং পাওয়ারটা থাকতে হবে। তারপরে না স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা লিখলাম যে শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান সলভ সলভ এনি ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রবলেম প্রবলেম ইজিলি ইজিলি। ঠিক আছে, আগে আমি কিন্তু বলেছি যে 10টা বাক্য 10টা নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই ব্যাখ্যা করব, কিন্তু নিয়ম মুখস্থ করব না। ঠিক আছে, আচ্ছা আসো পরেরটা দেখো। বি নম্বরে বলছে হিজ অনলি ডটার লিভস ইন কানাডা, ইট ইজ মেনি ইয়ার সিন্স। এখানে যে নিয়মটা তোমাকে প্রয়োগ করা হয়েছে বাবারা, খেয়াল করো, সিন্সের নিয়ম। সিন্সের নিয়ম কে আছে বলো, যদি তোমরা জানো না, অবশ্যই কিন্তু জানো, বাট তোমরা প্র্যাকটিসটা করো না। তো দেখো আগে সিন্সের আগে নিয়মটা আমরা একটু দেখে আসি। দেখো সিন্স, তাই না, সিন্স দুইটা নিয়ম আছে, এটা তোমরা জানো, দুইটা নিয়ম আছে। আমি দুইটাকে একটু সুন্দর করে তোমাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথম নিয়মটা একটু খেয়াল করো, প্রথম নিয়মটা, হ্যাঁ, এটার ক্ষেত্রে মনে রাখবা আগে যদি থেকে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ সরি, প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরে কি হবে বলো তো, পরে হবে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স। এটা গেল নিয়ম নাম্বার 1। এখন পরেরটার ক্ষেত্রে আমরা কি করব বলো তো, যদি দেখো সিন্সের প্রথম অংশ, হ্যাঁ সিন্সের প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কি ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স সরি, আচ্ছা পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা কি করবা, পরের অংশ কি ব্যবহার করবা, পরের অংশ ব্যবহার করবা পাস্ট পারফেক্ট। কি ব্যবহার করবা, পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স। এই যে খুব সিম্পল জিনিস, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো না, ছোটবেলা থেকে বলতে তোমরা 9-10 থেকে এই জিনিসগুলো পড়ে আসতেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো
আমাদের সিন্সের পূর্বে কোন টেন্স দেওয়া আছে, সিন্সের পূর্বে কোন টেন্স দেওয়া আছে, ইট ইজ মেনি ইয়ার্স, প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। দেখো প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, এটা প্রেজেন্টের মধ্যেই পড়তেছে। তো পরেরটাতে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট দিয়ে তোমাকে বাক্যটা কমপ্লিট করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তাহলে কি বলছে দেখো, হিজ ওনলি ডটার লিভস ইন কানাডা, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। তার মানে বুঝে যাচ্ছে অনেক দিন যাবত হয়তো তার মেয়েকে সে দেখে না, এরকম কিছু বুঝেছে। আমরা এরকম একটা দিচ্ছি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি, ধরো লিখলাম আমরা মেট হিজ ডটার, met his daughter last, met his daughter last। অনেক বছর পার হয়ে গেছে, সর্বশেষ তার মেয়ের সাথে সে দেখা করেছে সেই সময় থেকে, ঠিক আছে। আচ্ছা এবার আসো পরেরটা দেখি, পরে কি বলছে, সরি এইটা দেখো, to tell a lie is a bad habit, the cowboy was used to। এইখানে একটা জিনিস খেয়াল করো, কি দিছে, এইখানে ব্যবহার করছে এইটা was used to। এখন এইখানে তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে, তোমরা জানো যে be used to অথবা get used to, এই দুইটার ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে, কেয়ারফুল হতে হবে। আর একটা আছে আমি একটু দেখাই দিই, সেটা হলো কি ইউজড টু, ইউজড টু। আমরা প্রায়শই তিনটার মধ্যে কি করে গুলিয়ে ফেলি। ওকে আচ্ছা, এই দুইটা হচ্ছে একটা গ্রুপ, এই দুইটা কি একটা গ্রুপ। এই ভার্বগুলোর পরে খেয়াল রাখবা, এই ভার্বগুলো ভার্বাল ফ্রেজগুলোর পরে, এগুলোর পরে যদি তুমি কোনো একটা ভার্ব ব্যবহার করো, সেই ভার্বের সাথে তোমাকে ব্যবহার করতে হবে কি আইএনজি ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো। আর এই ইউজ টু যদি শুধু ইউজ টু থাকে, যদি শুধু অনলি ইউজ টু থাকে, সেই ক্ষেত্রে কি করবা, অনলি ইউজ টু থাকলে এটার ক্ষেত্রে তোমরা একটু জিনিস মাথায় রাখবা, সেটা হলো কি করতে হবে, বিএফ অফ ভার্ব ব্যবহার করবা, বিএফ অফ ভার্ব ব্যবহার করবা, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা। ওকে, এই জিনিসটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে, নাইলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন খেয়াল করো, আমাদের মাথায় কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা ঘুরে, কোনটা ঘুরে জানো, এই যে এটা ঘুরে। আমরা ওই যে একটা জিনিসই মাথায় রাখি, ইউজ টু মানে এরপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। সো ওই যে ইউজ টুটা শুধু খেয়াল করে, কিন্তু এর পূর্বে যে ওয়াজটা দেওয়া আছে, এই ওয়াজটা কিন্তু কি ভার্ব বলো তো, ওয়াজটা কিন্তু এই যে বি ভার্ব। তার মানে এরপরে তুমি কোনো কিছু নিয়ে আসলে সেটার সাথে আইএনজি দিতে হবে, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু বলতে কি ভার্ব আনবা, সেটার সাথে আইএনজি দিবা। তাহলে কি হবে দেখো তো, দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, কি করতো বলতো, ওই যে গ্রামবাসীদেরকে বোকা বানাতো বা তাদের সাথে প্রতারণা করতো বা তাদের সাথে ছলচাতুরি করতো, ঠিক আছে, অথবা তাদের সাথে মিথ্যা বলতো। তাহলে দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, আমরা আচ্ছা এরকম দিই, মেকিং ফান উইথ দ্য villagers, telling lies, মিথ্যা বলে বলতে তো ওই যে দেখো, সে কিন্তু কাউ বলে কিন্তু কি করতো, চিৎকার করতো আর কি। কিন্তু সবাই যখন আসতো এসে দেখতে যে না কোনো, সরি টাইগার বলে চিৎকার করতো, এবং এসে দেখতে যে না এখানে কোনো টাইগার ছিল না, এভাবে সে করতো, ঠিক আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমাকে এখানে কি দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এবার আসো পরেরটা দেখি কি বলছে এটাতে, ডোন্ট ওয়েস্ট টাইম, ডু হারি লেস্ট। এইখানে দেখো ব্যবহারটা কি দিছে, লেস্টের ব্যবহার দিছে। লেস্টের ব্যবহার তোমরা অনেকেই জানো, ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি। প্রথমত খেয়াল করো, দেখো কি আছে লেস্ট। লেস্টের বাংলা কি জানো তোমরা, লেস্টের বাংলা তোমরা মনে রাখবা যাতে না, কি মনে রাখবা, যাতে না, ঠিক আছে। এরপরে একটা স্পেশাল স্ট্রাকচার আছে, সেটা আমি তোমাদের দিচ্ছি। প্রথমে তোমরা কি লিখবা, লেস্টের পরে দিবা হচ্ছে তোমরা একটা সাবজেক্ট ব্যবহার করবা, সাবজেক্টের পরে দিবা হচ্ছে শুড, প্রচলিত যেটা আছে শুড দিবা, অথবা মাইট দিবা, এরপর কি ব্যবহার করবা, বিএফ অফ ভার্ব ব্যবহার করবা, আমরা শুড পর্যন্তই কি করি, মনে রাখি, মাইটটা মনে রাখি না। দেখো এই মাইট থেকে কিন্তু তোমাদের কি হতে পারে, অ্যাডমিশন টেস্টে কিন্তু ওই এমসিকিউ এর ক্ষেত্রে যেটা হয়, শুড না দিয়ে তোমার মাইট দিয়ে দেয়, এবং এটা এরকম একটা কোশ্চেন কিন্তু অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতেই এসেছে আর কি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কি বলছে দেখো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডু হারি লেস্ট, খুব তাড়াতাড়ি করো যাতে না কি হতে পারে বলো তো, যে তোমার লেট হয়ে যায় বা তুমি ট্রেনটি ধরতে পারো না বা ক্লাসটা ধরতে পারো না, এরকম হয় আর কি। লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস,
ওকে, আমি একটা আনসার দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো আনসারগুলো তোমরা ব্যবহার করতে পারবা। আমি যেটা দিচ্ছি এটাই যে নিতে হবে বিষয়টা কিন্তু তা না, ঠিক আছে। আসো পরেরটা দেখি কি বলছে। এখানে বলছে যে আই হ্যাভ বোট লটারি টিকেট ইফ আই উইন দ্য লটারি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, ইফ দেওয়া আছে, মানে এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। এবং দেখো ইফ যুক্ত বাক্যটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটা হলো কি একটা ফার্স্ট কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশনের গঠনটাকে এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখো ফার্স্ট কন্ডিশন, হ্যাঁ ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন এটা দেখতে কেমন বলো তো, দেখতে কেমন বলো তো, দেখতে হচ্ছে এইরকম। প্রথমে কি থাকবে, ইফ থাকবে, তারপরে থাকবে হলো প্রেজেন্ট টেন্স, স্পেশালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স, তারপরে কমা, তারপরে কি থাকবে বলো তো, তারপরে থাকবে হলো তোমার ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স, ওকে ফিউচার ইনডিফিনিট টেন্স, অথবা অনেক সময় কি থাকে জানো, অনেক সময় থাকে হচ্ছে সরি টেন্স, অনেক সময় থাকে হলো, অথবা অনেক সময় কি থাকে জানো, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। এই জায়গাতে একটু খেয়াল রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, কি বলছে যে আমি একটা লটারির টিকিট কিনেছি, ইফ আই উইন দ্য লটারি, ইফ আই উইন দ্য লটারি, যদি আমি লটারি জিতি, হয়তো সে কোনো একটা কাজ করবে। এবং সেই বাক্যটা তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে কোন টেন্সে বলো তো, ফিউচার ইনডিফিনিট টেন্সে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো তুমি যদি লটারি জেতো তাহলে তুমি কি করবা, তুমি হয়তো এরকম লিখতে পারো যে আমি যদি লটারি জিতি তাহলে আই উইল, আই উইল establish a school for the okay underprivileged স্টুডেন্টস এদের জন্য আমি একটা কি করব, একটা বিদ্যালয় নির্মাণ করব। এটা আমি কিন্তু আবার বলতেছি যে আনসারটা জাস্ট আমি তোমাদেরকে একটা মডেল আনসার দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করবা। ওকে, পরেরটা দেখো কি বলছে। এটা বলেছে দেখো যে দেয়ার গোজ এ প্রবাদ দ্যাট ড্যাশ সো উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। এই প্রবাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু প্রবাদ একটু মুখস্থ করতে হবে। আবার যে কোনো প্রবাদ লিখলেই কিন্তু এখানে আনসারটা হবে না, তোমাকে একটু হিন্টস দেওয়া থাকবে, ঠিক আছে। কোনো একটা টপিক সম্পর্কে হিন্টস দেওয়া থাকবে, ওই রিলেটেড তুমি একটা প্রবাদ দিয়ে দিবা। যেমন এখানে কি দিছে বলো তো, এইখানে দেখো একটা হিন্টস দিছে, কি দিছে, টাইম। তার মানে এখানে তুমি টাইম রিলেটেড কোনো একটা প্রবাদ ব্যবহার করবা, ঠিক আছে, টাইম রিলেটেড। তাহলে কি আছে বলতো, দেয়ার গোজ এ প্রবাদ দ্যাট, কি বলতো, যে এইটা আমরা লিখতে পারি কিনা, টাইম অ্যান্ড টাইট ওয়েট, ওয়েট ওয়েট সরি ওয়েট ফর নান। ওকে, এই টাইম রিলেটেড অসংখ্য প্রবাদ আছে, তুমি যে কোনো একটা এখানে ইউজ করলেই হবে। আমি একটা দিয়েছি, তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ওকে, আচ্ছা, প্রবাদের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, তোমাকে প্রবাদটা জানা থাকলে পারবা, নাইলে পারবা না। এবার খেয়াল করো, it is my dream to establish a hospital for the poor, দরিদ্রদের জন্য একটা হসপিটাল স্থাপন করাটা আমার একটা স্বপ্ন। হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার, দেখো এই বাক্যটা কিন্তু শুরু হয়েছে কি দিয়ে, হ্যাড, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে। মোস্ট ইন্টারেস্টিংলি দেখো এটার পরে কিন্তু কোনো এটার পরে কিন্তু তোমাদের কি নাই, কোনো ইন্টারোগেটিভ সাইন নাই। কিন্তু যাদের বেসিকটা একেবারেই দুর্বল তারা মনে করে কি এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, ঠিক আছে, ওইভাবে তারা কমপ্লিট করার চেষ্টা করে। মনে রাখবা যে কন্ডিশনাল সেন্টেন্স অনেক সময় ইফের জায়গাতে হেল্পিং ভার্ব ব্যবহার করে, বিশেষ করে দুইটা কন্ডিশনে, একটা হলো তোমার সেকেন্ড কন্ডিশন আর একটা হচ্ছে কি থার্ড কন্ডিশন। এখানে খেয়াল করো, হ্যাড দেওয়া আছে, হ্যাডের পরে দেওয়া আছে কি V3, তার মানে এখানে ইফ ছিল, ইফের জায়গায় হ্যাড ব্যবহার করছে, এটা হচ্ছে একটা থার্ড কন্ডিশনের বাক্য। তাহলে থার্ড কন্ডিশনের গঠনটা একটু আমি তোমাদেরকে সাথে শেয়ার করতেছি। থার্ড কন্ডিশন, খেয়াল করো, থার্ড কন্ডিশনের প্রথমে হচ্ছে কি ইফ থাকে, তারপরে থাকে কি পাস্ট পারফেক্ট টেন্স প্লাস কমা, এরপরে কি থাকে জানো, এরপরে থাকে হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস উড, অথবা কি থাকে খুদ অথবা মাইট। এই তিনটার পরে যে কোনো একটা দিবা, তারপর থাকবে তোমার হলো হ্যাভের পরে থাকবে হচ্ছে V3 প্লাস আদার
ওয়ার্ডস। এই যে এই জায়গাতে তোমরা যে ইফটা দেখতে পাইলে না, এই ইফের জায়গায় কি হইতে পারে বলো তো? এই পার্টটা, এই যে এই পার্টটা চেঞ্জ হতে পারে এরকম ভাবে, যেহেতু এটা হলো পাস্ট পারফেক্টের একটা টেন্স, সো এটা এইভাবে চেঞ্জ হতে পারে। এই পার্টটাতে এরকম থাকতে পারে, কি থাকতে পারে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস কি থাকতে পারে? V3 প্লাস আদার ওয়ার্ডস থাকতে পারে। যেমন এখানে দেওয়া আছে, খেয়াল করো, হ্যাড প্লাস সাবজেক্ট, তারপরে V3, তারপরে আদার ওয়ার্ডস দেওয়া আছে। এরকম থাকলেও কিন্তু সেই বাক্যটা কি হবে বলো তো? থার্ড কন্ডিশনের বাক্য হবে। এখন তোমাকে পরের পার্টটা লিখতে হবে। সেই ক্ষেত্রে কি লিখবা? একটা সাবজেক্ট, তারপরে উড কুড মাইটের যে কোনো একটা, তারপরে হ্যাভ প্লাস V3টা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি সে মিলিয়নিয়ার হইতো তাহলে কি এরকম হইতে পারে না যে সে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারতো? এরকমই তো নাকি? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে মানে আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারতাম। তাহলে কিভাবে লেখা যায়? কি লেখা যায় বলো তো? দেখো যে আই উড হ্যাভ, অথবা আই মাইট হ্যাভ, বা আই কুড হ্যাভ কি ম্যাটেরিয়ালাইজড মাই ড্রিম। আমি হয়তো আমার স্বপ্নটাকে কি করতে পারতাম? বাস্তবায়ন করতে পারতাম, বাস্তবে রূপ দিতে পারতাম, এরকম কিছু দিয়েছে। ওকে, পরেরটাতে যাচ্ছি। দেখো 8 নম্বরে কি বলছে? ইফ টিজিং ইজ আ হাইনাস ক্রাইম, ওকে, এটা একটা জঘন্য অপরাধ। ইট ইজ হাই টাইম। এইবার এখানে কিন্তু একটা ইন্ডিকেশন দিছে, কি বাবারা বলো তো? ইট ইজ হাই টাইমের বেশ কয়েকটা স্ট্রাকচার আছে, আমি তোমাদের সাথে শেয়ার করার একটু চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে শুনবা, ধরো বা দেখবা। সেটা হচ্ছে কি যে তোমার যদি এরকম থাকে, ইট ইজ হাই টাইম, অথবা অনেক সময় ইট ইজ টাইম থাকতে পারে, ইট ইজ প্রপার টাইম থাকতে পারে, ইট ইজ রাইট টাইম থাকতে পারে, যাই থাকুক না কেন, যদি থাকে এই বাক্যকে তুমি তিনভাবে কমপ্লিট করতে পারবা। তিনভাবে দেখো। নাম্বার 1, সেটা কি? যে সাবজেক্ট দিবা, সাবজেক্টের পরে দিবা V2 পরে দিবে কি? আদার ওয়ার্ডস। আর যদি সাবজেক্ট পর্যন্ত দেওয়াই থাকে তাহলে তার কোনো কথা নাই, তুমি এই অপশনটাই করবা, ঠিক আছে? আচ্ছা, এটার আরেকটা ওয়ে আছে। ওয়েটা কি দেখো তো? 2 নম্বর, সেটা হলো কি? তুমি এরপরে দিতে পারো টু প্লাস BF অফ ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস দিতে পারো। আর এটার তৃতীয় যে ওয়েটা আছে, একটু ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করো। তৃতীয় যে ওয়ে আছে, কি দিবা? ফর প্লাস পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ যে মি হিম এগুলো থাকবে। এরপরে তোমরা ব্যবহার করবা টু প্লাস BF অফ ভার্ব। আচ্ছা, আমি তিনটা কেন দিলাম? যাতে তুমি এক নিয়ম থেকে এর যেটা নাড়ি ভুড়ি আছে সবকিছু তুমি কি করতে পারো? শিখে রাখতে পারো। আমি কিন্তু 1 নম্বর নিয়ম দিয়েই তোমাকে শেষ করে দিতে পারতাম, কারণ এখানে যেটা অ্যাপ্লাই করছে দেখো, ইট ইজ হাই টাইমের পরে কিন্তু এখানে একটা সাবজেক্ট দিছে, একটা সাবজেক্ট দিছে, মানে তোমার পরের পার্টটা এইটা হবে, এটা বলেই আমি শেষ করে দিতে পারতাম। বাট আমি চাই তুমি একটার মাধ্যমে যাবতীয় জিনিসগুলো শিখে ফেলো ওই হাই টাইম রিলেটেড। তাহলে আসো, এটা যদি আমরা কারেকশন করতে চাই, কি লিখতে পারবো বলো তো? যে ইট ইজ হাই টাইম উই, লিখতে পারি কিনা? উই স্টুড against if teasing. ওকে, if teasing. ওকে, এখন তুমি এখানে কিন্তু আরো অনেক কিছু লিখতে পারো। আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি, জনগণের মধ্যে এটা সম্পর্কে সচেতনতা গড়ে তুলি, অনেক কিছু হতে পারে। ইট ইজ আপ টু ইউ। ওকে, আচ্ছা, এবার আসো, কত নম্বর দেওয়া আছে? আই নাম্বারে কি বলছে দেখো তো? মাই ব্রাদার হ্যাড নো জব দেন, তখন আমার ভাইয়ের কোনো জব ছিল না, চাকরি ছিল না। হি ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু। এইখানেও দেখো, প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু তোমাকে একটা কি দেবে? একটা ক্লু দেবে। সেই ক্লুটা একটু তোমাকে মনে রাখতে হবে। যেমন এখানে কি দিছে বলো তো? উইথ আ ভিউ টু। এইটা আমি একটু তোমাদের সাথে এক্সপ্লেন করছি। ধরো উইথ আ ভিউ টু, এটার সাথে আরো একটা ফ্রেজ আছে, আমি একটু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হলো যে এটার জায়গায় কি থাকতে পারে? উইথ অ্যান আই টু। ওকে, এই জাতীয় যে ফ্রেজগুলো আছে, এগুলোর পরে তুমি মনে রাখবা, এগুলোর পরে অলওয়েজ কি করবা? যেই ভার্বটা ব্যবহার করবা সেই ভার্বের সাথে কি দিবা? আইএনজি দিবা। এরপরে তুমি প্রয়োজন মতো আদার ওয়ার্ডস ব্যবহার করবা। এই ফর্মুলাটা প্রয়োগ করে আমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এখন কি বলেছে যে হি ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু। এটা উদ্দেশ্য প্রকাশ করে। কি উদ্দেশ্যে গিয়েছিল? যেহেতু তার চাকরি নাই,
তাইলে কি চাকরি পাওয়ার জন্য হয়তো এসেছিল, চাকরি করার জন্য হয়তো এসেছিল, তাহলে কি উইথ এ ভিউ টু আমরা লিখতে পারি কিনা, উইথ এ ভিউ টু গেটিং, গেট মানে কি পাওয়া, উইথ এ ভিউ টু গেটিং আ গুড জব, গুড জব। ওকে, দিলাম আমরা একটা উত্তর, ঠিক আছে। এখানে তুমি তোমার মতো ইচ্ছা মতো তুমি যে কোনো আইডিয়া দিয়ে এটাকে তুমি কমপ্লিট করতে পারো। এইটার আর একটা প্রশ্ন আছে, চলো আমরা একটু দেখে আসি। সেটা হলো কি এইটা, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ। মনে আছে কিনা দেখো, আমি কিন্তু এর আগে ইফযুক্ত বাক্য একটা দুইটা বাক্য আমি এক্সপ্লেন করেছিলাম। সো এখানে খেয়াল করো, ইফ দিয়ে যেই বাক্যটা যুক্ত হয়েছে, ইফ দিয়ে যেই বাক্যটা যুক্ত হয়েছে, এইটা হলো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্সার, অর্থাৎ এটা হলো একটা ফার্স্ট কন্ডিশন। সো আমি ফার্স্ট কন্ডিশন একবার এক্সপ্লেন করছি, এটাকে আর এক্সপ্লেন করছি না। পরের বাক্যটা হবে আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট অ্যান্সার। সেটা হচ্ছে কি বলতে দেখো তো, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ। যদি তুমি ইংরেজি না শিখো তাইলে কি বলো তো, ইংরেজি না শিখলে কি হবে, তুমি ইন্টারন্যাশনালি হয়তো কোনো কিছু করতে পারবে না। তাহলে আমরা দেখি, ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ ইউ উইল নট বি এইবল, দেখো এইবল টু communicate with the foreigners, ঠিক আছে, বিদেশিদের সাথে তুমি হয়তো কমিউনিকেট করতে পারবা না। সো তোমরা কমপ্লিটিং সেন্টেন্স যদি এভাবে বুঝে বুঝে পড়ো, তাহলে তোমাদের কাছে এটা খুব সহজ হয়ে যাবে এবং এইটা তোমার বেসিককে আরও বেশি স্ট্রং করবে, তোমাকে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করবে, অ্যাডমিশনের জন্য তোমাকে প্রস্তুত করবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।